সালামু আলাইকুম। আজকে সারা বিশ্বের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। প্রথমে মধ্যপ্রাচ্যের সংবাদ। পলিটিকো তাদের প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প আরব নেতাদের আশ্বস্ত করেছেন যে তিনি ফিলিস্তিনের পশ্চিম তীর ইসরায়েলকে দখল করতে দেবেন না। তিনি আরও বলেন, আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না, আমি হেঁটে হতে দেব না, যথেষ্ট হয়েছে, এখনই থামতে হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, আমাদের শত দুর্ভোগ সত্ত্বেও আমরা হামাসের 7ই অক্টোবর কর্মকাণ্ডকে নিন্দা জানাই, এটা অগ্রহণযোগ্য। ইসরায়েলি চ্যানেল 12-এর এক প্রতিবেদনে জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ শেষ করতে একটি প্রাথমিক শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন। এতে উল্লেখযোগ্য হচ্ছে সব জিম্মিদের মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর, ধাপে ধাপে ইসরায়েলের সেনা প্রত্যাহার, যুদ্ধ পরবর্তী গাজায় হামাসবিহীন প্রশাসন গঠন, নিরাপত্তার দায়িত্বে থাকবে আরব বাহিনী, পুনর্গঠনের জন্য আরব অর্থায়ন। এক্ষেত্রে আরব দেশগুলো নেতারা শর্ত দিয়েছেন যে কোনো অবৈধ দখল বা সংযুক্তি হবে না, নতুন কোনো বসতি স্থাপন করা যাবে না, আল আকসা মসজিদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে, আরও বেশি মানবিক সাহায্য পৌঁছাতে হবে। এখন একটি বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে এবং সোমবার ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর আরও বিস্তারিত জানা যাবে। জাতিসংঘে পাশ্চাত্যের দ্বিচারিতার সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ফেব্রুয়ারি 2022-এ রাশিয়া ইউক্রেনে হামলা চালায়, তখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায় তার নিন্দা জানিয়ে নিষেধাজ্ঞা আরোপ করে এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ায়। সানচেজ প্রশ্ন তোলেন, গাজায় 60,000 ফিলিস্তিনের ওপর হামলার বিষয়ে একই দৃঢ়তার সঙ্গে নিন্দা জানাতে কেন পশ্চিমা বিশ্বের দ্বৈত মানদণ্ড কাজ করছে। আঙ্কারা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বলেছেন, মধ্যপ্রাচ্য বলে স্বতন্ত্র কিছু নেই, আছে শুধু গোত্র ও গ্রাম। ব্রিটিশ ও ফরাসিরা 1916 সালে আরব জাতি রাষ্ট্রগুলো তৈরি করেছিল। সাইকো পিকোরা উসমানী সাম্রাজ্য ভাগাভাগি করতে খাতা পেন্সিলে দাগ টেনে বানিয়েছিল সেই সব জাতি রাষ্ট্র, কিন্তু মধ্যপ্রাচ্যে সেই ধারণা কাজ করেনি। আজ 27টি জাতি রাষ্ট্রে 110টা জাতিগোষ্ঠী বসবাস করে। এখানে শুরু হয় ব্যক্তি থেকে, এরপর পরিবার, গ্রাম, গোত্র, সম্প্রদায়, ধর্ম, আর সবশেষে আসে রাষ্ট্র। এবার টিকটকের সংবাদ। টিকটকের 50% মালিকানা এখন জায়নিস্ট বিলিয়নিয়ারদের হাতে, যার মধ্যে রয়েছে ওরাকলের চেয়ারম্যান ও দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান দাতা ল্যারি এলিসন, প্রাইভেট ইকুইটি ফার্ম সিলভার লেকের এবং আদ্রিসন হরভটবিজ। ওরাকলের বর্তমান সিইও ইসরায়েলি বংশোদ্ভূত বিলিয়নিয়ার সাফরা অ্যাডাক্যাটস, মিডিয়া মুঘল রুপার্ট মার্ডক, যাকে ট্রাম্প বর্তমানে $10 বিলিয়ন মামলা করেছেন, তারও এই চুক্তিতে যুক্ত থাকার গুঞ্জন রয়েছে। গত জুলাই মাসে টিকটক সাবেক ইসরায়েলি সৈনিক এরিকা মিন্দেলকে হেট স্পিচ নীতি ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দিয়েছে। ব্যবহারকারীরা জানাচ্ছেন, এরপর থেকে ইসরায়েলের সমালোচনামূলক কন্টেন্টের ক্ষেত্রে চরম সেন্সরশিপ আরোপ হচ্ছে। এমনকি টিকটকের নতুন মালিকানা সম্পর্কিত পোস্টও বাতিল হচ্ছে। 2023 সালের শেষের দিকে ইসরায়েলি আমেরিকায় সংস্থাটি সিইও জোনাথন গ্রিনবটের একটি ভয়েস ক্লিপ ফাঁস হয়, যেখানে সে বলেছিল, টিকটক আমাদের জন্য হুমকি হয়ে উঠছে, এবং এই বছরের শুরুতে সে পুনরায় মন্তব্য করে, টিকটককে অবশ্যই ক্যাপচার বা কুক্ষিগত করতে হবে। এদিকে জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই অধিবেশন হল থেকে ওয়াকআউট করেন অধিকাংশ দেশের কূটনীতিবিদ ও প্রতিনিধিরা। এ সময় দর্শক সারি প্রায় শূন্য হয়ে যায়, যা যে কোনো রাষ্ট্রপ্রধানের জন্য চরম অবমাননাকর। এরপর নেতানিয়াহু তার ভাষণে বলেন, হুতিদের নেতৃত্বের অর্ধেক শেষ, ইয়াহিয়া সিনওয়ার শেষ, হাসান নাসরুল্লাহ শেষ, আসাদের শাসন শেষ, ইরানের শীর্ষ বিজ্ঞানীরাও শেষ, ইরাকের মিলিশিয়ারা শেষ হবে। তিনি আরও বলেন, আমরা এখনও শেষ করিনি, হামাসের শেষ অংশ গাজা সিটিতে লুকিয়ে আছে, তারা 60 অক্টোবরের নৃশংসতার বারবার ঘটাতে চায়, তাই ইসরায়েলকে দ্রুত কাজ শেষ করতেই হবে। তিনি অভিযোগ করেন, হামাস শিশুদের জ্যান্ত পুড়িয়ে মেরেছে। নেতানিয়াহু বলেন, কেউ ফিলিস্তিনি রাষ্ট্র জোর করে চাপিয়ে দিতে পারবে না। তিনি যে বক্তব্যে আরও বলেন, যেসব নেতা প্রকাশ্যে আমাদের নিন্দা করে তারাই আবার গোপনে এসে ধন্যবাদ জানায়। তারা আমাকে বলে ইসরায়েলের গোয়েন্দা সেবা তাদের কাছে কতটা মূল্যবান। ফিলিস্তিন প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা ফিলিস্তিনকে আমাদের গলার কাটা হতে দিতে পারি না, তোমরা দুর্বল বলে আমরা জাতীয় আত্মহত্যা করব না। সে আরও দাবি করে, জার্মান চ্যান্সেলর মার্জ সত্যিই স্বীকার করেছে যে ইসরায়েল সবার হয়ে নোংরা কাজটা করছে। নেতানিয়াহু জোর দিয়ে বলে, ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা কেবল আমার নীতি নয়, এটা ইসরায়েলের রাষ্ট্র ও জনগণের নীতি। ওয়াশিংটন পোস্ট ও ম্যাক্সার তাদের প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় গত জুনে ইরানের বেশিরভাগ পারমাণবিক অবকাঠামো ধ্বংস হওয়ার পর স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে তেহরান আবারও নির্মাণ কাজ বাড়াচ্ছে। এ কাজ হচ্ছে নাতানজের কাছে অবস্থিত গোপন পিকক্স মাউন্টেন স্থাপনায়। এই ভূগর্ভস্থ কেন্দ্রটি ইরানের পূর্ববর্তী পারমাণবিক স্থাপনাগুলোর চেয়েও গভীরে, যা ভবিষ্যতের সম্ভাব্য হামলা প্রতিরোধের জন্য বিশেষভাবে সুরক্ষিত।
এখানে নতুন টানেল, নিরাপত্তা দেয়াল এবং ভারী যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে। জাতিসংঘের ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। তার শান্তিপ্রেমের জন্য আমরা এটি সবচেয়ে কম করতে পারি। তিনি সত্যি একজন শান্তিপ্রিয় মানুষ। শরীফ আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের সাহসী ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে পরিচালিত যুদ্ধবিরতিতে পাকিস্তান সম্মত হয়েছে। আমরা তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে শেহবাজ শরীফ বলেন, আমাদের বাজ পাখিরা আকাশে উড়ল এবং 7টি ভারতীয় যুদ্ধ বিমানকে ভাঙাড়িতে পরিণত করল। এর মাধ্যমে প্রথমবারের মতো পাকিস্তান 7টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করল। এবারে অন্যান্য আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জানিয়েছেন, উত্তর কোরিয়া এমন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির দ্বার প্রান্তে, যা দিয়ে যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালানো সম্ভব। তিনি বলেন, পিয়ংইয়ং শুধু অনুপ্রবেশ প্রযুক্তি নিখুঁত করলে এই সক্ষমতা অর্জন করবে। এদিকে বেলারুশে মোতায়েন হলো ওরেশনিক। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বেলারুশ ভূখণ্ডে ওরেশনিক মোতায়েন করেছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী রিজেনকভ। তিনি স্পষ্ট করেন, এটি কোনো অস্ত্র প্রতিযোগিতা বা সংঘাত উস্কে দেওয়ার পদক্ষেপ নয়। অপরদিকে এনবিসি নিউজ সূত্রে জানা গিয়েছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মাদক বিরোধী লক্ষ্যবস্তুতে সামরিক হামলার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে ড্রোন হামলা চালিয়ে মাদক পাচারকারী ও মাদক ল্যাব ধ্বংস করার সিদ্ধান্ত। তবে এখনও পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত বা পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেননি। কর্মকর্তারা জানিয়েছেন, অনুমোদন মিললে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হামলা শুরু হতে পারে। শুধু মাদক বিরোধী অভিযানই নয়, আলোচনায় রয়েছে শাসন ব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনাও। ভারত প্রথমবারের মতো রেল থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো। ভারত তার অগ্নি প্রাইম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রেল ভিত্তিক লঞ্চার থেকে প্রথমবারের মতো পরীক্ষা করেছে। এই ক্ষেপণাস্ত্রটির সীমা 2000 কিলোমিটার। এই ব্যবস্থা ভারতকে তার 70,000 কিলোমিটার রেল নেটওয়ার্কের মাধ্যমে খুব দ্রুত ও কম দৃশ্যমান উপায়ে ক্ষেপণাস্ত্র মোতায়েনে সক্ষম করে তুলবে। ট্রাম্প যদি ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, তাহলে আমি তার সাথে আলোচনায় বসব, মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাজনৈতিক সহিংসতায় সুদানে এবছর প্রায় 1800-র বেশি মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, 2025 সালে এখনও পর্যন্ত সুদানের রাজনৈতিক সহিংসতা ও জাতিগত সংঘাতে 1800-র বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, চলমান অস্থিরতা দেশটিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। ইসরায়েলের উপর কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রেজাব তাইয়িপ এরদোগান বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এর মধ্যে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে তাদের নিষিদ্ধ করার বিষয়টিও উল্লেখ করেন তিনি। এরদোয়ান আরও বলেন, গাজায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার জন্য ইসরায়েলি সরকারকে অর্থনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে, যা প্রায় $100 বিলিয়ন। তিনি জোর দিয়ে বলেন, বাণিজ্যের সব বিভিন্ন ক্ষেত্রে তুরস্ক যে পদক্ষেপ নিয়েছে তা অন্য দেশগুলোর জন্য উদাহরণ হিসেবে নেওয়া উচিত। মিশর গাজার জন্য যুদ্ধে জড়াবে না বলেছেন সিসি। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, গাজায় সহায়তা পাঠাতে হলে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা দরকার। তিনি বলেন, আমি যদি সহায়তা দিতে চাই, আমাকে ইসরায়েলের অনুমতি নিয়ে দিতে হবে। আল সিসি আরও যোগ করেন, যদি ইসরায়েল অনুমতি না দেয় তাহলে তিনি তা করতে পারবেন না। কেউ বললে ভেঙে চুরে ঢুকে পড়ো, তাহলে সেটি একটি সহিংসতা বা সামরিক কাজ হবে। তিনি প্রশ্ন তোলেন, তাহলে কি আজকের পরিস্থিতিতে মিশরকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে? আল সিসি জোর দিয়ে বলেন, তিনি মিশরীয়দের এবং তাদের নিরাপত্তার দায়িত্বশীল। তিনি কোনো সামরিক পদক্ষেপ নেবেন না যা তাদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে। তুরস্কের ড্রোন নির্মাতা বাইকার কোম্পানিকে আমেরিকায় প্রোডাকশন ফ্যাক্টরি খোলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তুরস্কের 5ম প্রজন্মের যুদ্ধ বিমান কান ফাইটার জেটের জন্য আমেরিকার কাছ থেকে যে ইঞ্জিন কেনার পরিকল্পনা ছিল সেটি আটকে দিয়েছে মার্কিন কংগ্রেস, জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পলিটিকোর খবরে বলা হয়েছে, ট্রাম্প নিজেকে ইউরোপের প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন ইউ নেতারা তাকে এভাবে সম্বোধন করেন। ব্রাসেলস এটি অস্বীকার করলেও স্বীকার করা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ইউরোপীয় রাজনীতিতে অভূতপূর্ব প্রভাব রাখছেন। খবরে বলা হয়েছে, ইউ নেতারা ট্রাম্পের কাছে শুধু রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে নয়, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের ওপর প্রভাব বিস্তারেও সাহায্য চেয়েছেন। এক ইউরোপীয় কূটনীতিক মন্তব্য করেন, তিনি কখনো ইউরোপের প্রেসিডেন্ট হবেন না, তবে তিনি হতে পারেন এর গডফাদার। আরও সঠিক তুলনা, তিনি এক ধরনের মাফিয়া বস যে চাপ দিয়ে প্রভাব বিস্তার করেন।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যান্থনি গার্ডনার উল্লেখ করেন, আগে ট্রান্স আটলান্টিক ট্রেড ও ইনভেস্টমেন্ট পার্টনারশিপের আলোচনায় ইউরোপকে সমকক্ষ হিসেবে দেখা হতো। এখন তার মতে ইইউ সংহতি হারিয়েছে, যা তাকে মার্কিন চাপের কাছে দুর্বল করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।